বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাচ্ছি তারাপ্রণব ব্রহ্মচারীর একটি ভৌতিক গল্প, আজও যা ঘটে। আজ শোনাবো গল্পটির শেষ পর্ব। বাংলোয় পৌঁছতে স্পর্শ আপনা হতে সরে গেল। সকালে উঠে রাতের ব্যাপারটা কি জানবার জন্যে সেই জায়গাটিতে গেলুম। যা রাতে দেখেছিলুম দিনেও ঠিক তাই দেখলুম। যাক, মাথা তাহলে খারাপ হয়নি। এবারে জ্যাঠাইমার অবস্থা চরম। 2 দিন কেটে গেল এইভাবে। মলয়দা কলকাতার বাড়িতেও যায়নি। খবরাখবরে কলকাতার থেকেও আত্মীয় স্বজন সব এসে পড়েছেন। সকলেই বিষাদগ্রস্ত দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছে অনুক্ষণ। মলয়দার দুরন্তপনার জন্য বাড়ির সকলেরই বরাবর দৃষ্টি আকর্ষণ করত। মলয়দার উপর একটা প্রচ্ছন্ন সহানুভূতি ছিল সবার। 3য় দিন রাতে আবার সে অবস্থা হলো আমার। সেই হিমশীতল স্পর্শ আবার আমাকে নিয়ে চলল আগেকার জায়গায়, যেখানে ভাঙা খাটিয়া আর ছেঁড়া থলের স্তূপ। ঠিক ওই জায়গায় হিমশীতল স্পর্শ আমার স্পর্শানুভূতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এবারে আবার এইভাবে যাওয়া দেখে অনেকেই আমাকে অনুসরণ করেছিল। ওই জায়গাটি থেকে বেরোবার চেষ্টা করছি, কানে ভেসে আসতে লাগলো একটি গোঙানির আওয়াজ, যেন সেই ভাঙা খাটিয়া থলের স্তূপ থেকেই আওয়াজটা বেরোচ্ছে। আমি কেমন যেন হয়ে গেলুম। আমার মনে হলো এই স্তূপের তলে কেউ চাপা পড়ে আছে নিশ্চয়ই। স্তূপের কাছে দৌড়ে গেলুম। আশপাশের উত্তরপ্রদেশীয়রা বাধা দিলে, বললে, বাবুজি ওসব সামান হামাদের আছে, বহুত দিন তক উহা মত যাবে, সাফকা ডর ভি বহুত আছে। ওদের কথা শুনে যত পেছোতে থাকি তত যেন একটা চাপা আর্তনাদ ওখান থেকে ভেসে আসতে আমাকে স্তূপের কাছে আরও টেনে নিয়ে যেতে থাকে। স্তূপ সরাবার এক দূরদমনীয় আকাঙ্ক্ষা আমার মধ্যে তোলপাড় করতে লাগলো। আমি সকলের কথা বাধা অগ্রাহ্য করে একটা ভাঙা খাটিয়া টানতেই হুড়মুড় করে আওয়াজ হলো। থলেগুলো যেন কোথায় নেমে অদৃশ্য হয়ে গেল। মাটির তলায় কিছু ওদের গ্রাস করলো নাকি? আমি কি স্বপ্ন দেখছি? না তো, ওখানে একটা মস্ত গর্ত বলে মনে হচ্ছে না? হ্যাঁ, সত্যিই তো। যত গর্তের কাছে এগোতে থাকি তত সেই গর্তের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পাই। কাছে গিয়ে দেখি একটা পুরনো পাড় ভাঙা ইদারা। আমি চমকে উঠি। স্থানীয়রা তখন বলল, ওর ভেতরে সাপ আছে বাবুজি, ও জল কেউ না লে, ইসিলিয়ে হামালোক ভাঙা টুটা চারপায়া আর বোরা দিয়ে ঢাকা বানিয়েছে। ইদারাকে মুখ বন্ধ করে রাখছি। আমরা সকলে ফিরে আসছি। আবার সে হিমশীতল স্পর্শ টেনে নিয়ে গেল আমাকে ইদারার কাছ অবধি। অন্যরাও আমার সঙ্গে নাস্তানুবোধ হচ্ছে, আমার সঙ্গে এগোলো, আমার সঙ্গে পেছোলো। এবার আমি স্পষ্ট দেখলুম মলয়দাকে ইদারার মধ্যে। আমায় হাতছানি দিয়ে ডাকছে। মুখ চোখে অসহনীয় যন্ত্রণার ছাপ ফুটে উঠছে। আমার বেদনাকাতর গলা থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এলো, মলয়দা, তুমি এর ভেতরে পড়লে কি করে? জ্যাঠামশাই আমাকে ধরে ফেললেন। আমি তখন পাগলের মতো ইদারা থেকে কিভাবে মলয়দাকে উদ্ধার করা যায় সেই চিন্তায় পেয়ে বসেছে। আর কোনো দিকে লক্ষ্য নেই। ইদারায় কী করে নেমে তোলা যায় মলয়দাকে? জ্যাঠামশাই আর যারা আমার সঙ্গে গেছেন আমার কোনো কথাই কেউ বিশ্বাস করছেন না, কেননা তারা কেউ শুনছেন না, দেখছেন না। সকলেই বোধহয় ভেবে নিয়েছেন আমি পাগল হয়ে গেছি। উত্তরপ্রদেশীয়দের মধ্যে মনুয়া সর্দার এগিয়ে এসে বললে, বাবুজি, ইদারা মে ভূত আছে, উধার না যাবে আপনি লোক। আমাদের ফেরাবার জন্য তারই বেশি চেষ্টা। আমি মনুয়ার চোখের দিকে যতবার চাইছি ততবার আমার পিঠে হিমশীতল স্পর্শ অনুভব করছি, আর মনুয়ার চোখের তারায় মলয়দার মুখ স্পষ্টভাবে ভেসে উঠতে দেখছি। ইদারার কাতর চাউনি মলয়দাকে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। বসে পড়লুম। মনে পড়ে গেল বাগান থেকে রোজ গোলাপ চুরির জন্য এই মনুয়ার ছেলেকে একদিন মলয়দা এমন মান মেরেছিল যে আধমরা করে ছেড়েছিল। কে যেন জোর করে ইদারার ধারে দাঁড় করিয়ে রাখলো, যেন আমাকে দিয়ে বলল, কাটা লাগানো শুদ্ধ দড়ি নিয়ে আসো তো শিগগির। আমাকে তুলে বাংলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সবাই। অন্য সকলেও ঘাবড়েছেন কিছু। আমি জেদ ধরেছি, কাটা দড়ি আনা না হলে যাব না কিছুতেই। মেজদাকে বলে বাংলো থেকে কাঁটা দড়ি আনা হলো। বাগানের ইদারায় কিছু পড়লে ওই কাঁটা দড়ি দিয়ে তুলতুম। আমি দড়ি নামিয়ে দিতুম ইদারার ভেতর। পেট্রোম্যাক্সের আলোয় বেশ দেখতে পেতুম মলয়দা আমার দড়ি ধরল।
উঠতে চেষ্টা করছে। আমি প্রাণপণে টানছি। এবার মলয়দা আস্তে আস্তে উপর থেকে উঠে আসছে আমার দাঁড় ধরে ইদারার জলের নিচে। ওপরে কাটা বিঁধে যা উঠল তাতে আমার সঙ্গে সকলেই এক শ্বাসরুদ্ধকারী মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়ে তোল। মলয়দার মাঝ আঙুলে এম লেখা মিনে করা আংটি পরানো ডান হাতখানি যেন টাঙিয়ে দিয়ে কাটা হয়েছে। একে একে সব অঙ্গই তোলা হলো ওইভাবে। মৃত মলয়দার চোখে দেখতে পেলুম জীবন্ত মানুষের মুখখানা স্পষ্ট।